খুব একটা মোটা না। আমার পাশে আপনার অনেক শুকনো লাগতেছে, আমাকে একেবারে ধুমুস টাইপের মতো। আপু আমরা লাইভে চলে এসেছি। আহ নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, শুভ সময় সকলকে। আন্তরিক অভিনন্দন এবং সাদর সম্ভাষণ জানাচ্ছি। কাছে দূরে যে যেখানে আছেন, যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাই সাদর সম্ভাষণ। মোসেস আয়োজিত, সাকো বাজার নিবেদিত ফেরিওয়ালার গল্পকথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের অতিথি সালমা ইসলাম জেনি আপু। আপু আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আরো সাকুবাজার আয়োজিত মোসেস গ্রুপের অনুষ্ঠানটি, এবং অনুষা আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপু, আমরা দুজনেই কিছুটা সময় চেয়ে নিচ্ছি দর্শক মন্ডলীর কাছ থেকে, যারা আমাদেরকে দেখছেন, যাতে আরো কিছু মানুষ আমাদেরকে দেখবার সুযোগ পান। আমরা মেসেঞ্জারে একটা লিংক পেয়েছি, যেখানে এই অনুষ্ঠানটা সরাসরি দেখানো হচ্ছে লাইভ। আমরা জি দুজনে একটু সময় চেয়ে নিচ্ছি, সেটা আমাদের যার যার টাইম লাইনে শেয়ার করবার জন্য। দর্শককে একটু অনুরোধ করব আমাদের সাথে থাকবার জন্য। জি। আশা করছি দর্শকরা আমাদের সাথেই থাকবেন। আমরা কিছুটা সময় চেয়ে নিচ্ছি। আমি কমপ্লিট করতে মনে হয় পেরেছি। আপু আপনি কি পেরেছেন? আমি তো শেয়ার দিলাম কিন্তু বুঝতেছি না হয়েছে নাকি। আচ্ছা, আশা করা যায় হয়েছে। আমরা আজকে আসি আপনার সাথে গল্প করবার জন্য। আমরা আজকে একত্রিত হয়েছি অন্তর্জালের মাধ্যমে, অনলাইনে। জি আপু, প্রথমত আপনি আপনার যে পেজ, এই পেজটার জি নাম রোশ্রী ইন বাজেট। জি। আমাকে যদি সর্বপ্রথমে বলেন আপনি কি নিয়ে কাজ করছেন এবং এই নামটার অর্থ কি? আচ্ছা, আমি বেসিক্যালি হচ্ছি একজন নারী উদ্যোক্তা। নারী উদ্যোক্তা হওয়ার একটা কারণ হচ্ছে যে আমি মুসলিমকে আগ্রহ সহকারে গ্রহণ করে ওটা নিয়ে কাজ করার চেষ্টা করেছি আর কি। তো এটা হচ্ছে আমার একটা বুটিক্স আইটেমসই ধরতে পারেন আপনারা, যে আমি বেসিক্যালি কাজ করি মসলিনের উপর এমব্রয়ডারিটা নিয়ে। আর তাছাড়াও আমার দেশীয় বিভিন্ন পণ্য থাকে, ভিনদেশীয় কিছু পণ্য থাকে। আর এখানে সকল মানে ফ্যামিলি সবার জন্য আছে, ছেলে মেয়ে শিশুরা সবার জন্যই আছে, এবং সাথে আমি বেডশিট নিয়েও কাজ করি। আর আমার পেজটার নাম রোস্ট্রিন বাজেট রাখার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার দুইটা ছেলে মেয়ে, তো ওদের আধ্যাক্ষর দিয়ে নামটা হয়েছে। তো আমার মেয়ের নাম রোজা, ওখান থেকে রোস্ট্রির রো, আর আমার ছেলের নাম সৃষ্ট, সেখান থেকে শ্রী নিয়ে রোস্ট্রি করা হয়েছে। এবং এটা যেন সবার বাজেটের মধ্যে থাকে, আমি সবসময় সবাইকে বাজেটের মধ্যে পণ্য দেওয়ার চেষ্টা করি। তো সেজন্য এটার নাম আমি রোস্ট্রি ইন বাজেট রেখেছি আর কি। খুবই চমৎকার একটি আইডিয়া এবং ইউনিক একটা ভাবনা। আপু, সর্বপ্রথমে আসলে এরকম অন্য কোনো গল্প না গিয়ে আপনার এই জি নামটাই আমি জানতে চেয়েছি, কারণ খুব আনকমন এবং আপনি আমাদের সাথে যেটা শেয়ার করলেন জি একটা ইউনিক বিষয়। দুই ছেলে মেয়ের আদ্যক্ষর নিয়ে, এবং ইন বাজেটটা হচ্ছে আপনি চেয়েছেন সকলের বাজেটের ভিতরে এটা যেন জি আপনি সকলের হাতে পৌঁছে দিতে পারেন। জি। আপু, এইবার আমি একটু জানতে চাচ্ছি আপনি কোথায় থাকেন এবং এই মুহূর্তে কোথা থেকে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমারও বলা উচিত, আমি আপনার সাথে সংযুক্ত হয়েছি যশোর থেকে। আপনি জানেন আমার নামটা, আমি অনুসুয়া ঘোষ। এই আহ, মোসেস পরিচালিত আহ সাকো বাজার নিবেদিত ফেরিওয়ালার গল্প কথা অনুষ্ঠানের আমি হোস্ট, এবং আজকের জি। অতিথি আমাদের সালমা ইসলাম, যিনি দর্শক মন্ডলীরা যাতে জানতে পারেন এজন্য আবারও বললাম। তো আপু, আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন? আপু আমি গাজীপুর জয়দেবপুর থেকে যুক্ত হয়েছি। আমার এলাকার নাম উত্তর ছায়াবিথি।
তো আমি এখানে 2013 থেকে মোটামুটি এখন পর্যন্ত আছি। তবে মেবি সামনে আবার শিফট হয়েও যেতে পারি আরকি। তবে 2013 থেকে 2021 পর্যন্ত আল্লাহর রহমতে আছি আরকি। আচ্ছা, সেক্ষেত্রে আপনার বেড়ে ওঠা কোথায়? আপনার জন্ম, বেড়ে ওঠা এবং শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুরবাড়িতে এই যে গাজীপুরেই। আর আমার জন্ম, বেড়ে ওঠা সবকিছুর বিভিন্ন স্টেজে হয়েছে। অর্থাৎ আমার জন্ম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। আমার বাবা-মায়ের কর্মসূত্রে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতেই থাকা। ওখানে আমার আম্মা ১৯৭৯ সাল থেকে থাকে। তো তখন থেকে ২০১০ পর্যন্ত আমরা ব্রাহ্মণবাড়িয়াতেই ছিলাম। এখন বর্তমানে আমরা ২০১০ এর পর থেকে আরকি নরসিংদীতে সেটেল হয়েছি। আচ্ছা, নরসিংদীতে আমার অনেক আত্মীয়স্বজন, তাই হচ্ছে আমার বাবা-মা ওখানেই সেটেল। মানে এখন আমার বাবার বাড়ি বলতে গেলে নরসিংদী, কিন্তু আমার নরসিংদী। মেইন স্মৃতি, অতীত সবকিছু ব্রাহ্মণবাড়িয়া জুড়েই আছে আরকি। আচ্ছা, আপনার পড়াশোনা কোথায় তাহলে? আমি পড়াশোনা এসএসসি পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়াতেই ছিলাম। গভর্নমেন্ট আচ্ছা, স্কুলে, সাবেরা সুপাহান গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। তারপরে আমি ইন্টারমিডিয়েটে ঢাকায় শিফট করে ফেলি। কলেজ অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, কোডাতে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, কোডা। তারপরে অনার্স শুরু করেছি আমি ওই চাইল্ড ডেভেলপমেন্টে হোম ইকোনমিক্স কলেজ থেকে। আচ্ছা, তো ওখানে আমি অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি। তারপরে আবার জবও করেছি। তারপরে জব ছেড়ে আবার নিজের শিশুদের জন্য নিজের যে সময়টা দেওয়া উচিত সেটাকে চিন্তা করেই আমি জাস্ট জবটা অফ রেখেছি। আচ্ছা, আচ্ছা। দুলা ভাই কি করেন? আমার হাজবেন্ড একজন ডক্টর, অর্থোপেডিক সার্জন। ওয়াও! এখন সেক্ষেত্রে উনি প্র্যাকটিস কি নরসিংদীতেই করেন? না, গাজীপুরে, গাজীপুরে প্র্যাকটিস করেন। গাজীপুর। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে আপু, আমরা আপনার ছোটবেলাকার গল্প শুনলাম। আচ্ছা, আমি দর্শক মন্ডলীর কাছ থেকে একটু আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে আমি আহ আজকে দেখতে পাচ্ছি না আপনাদের কোনো কমেন্টস, আমি দেখতে পাচ্ছি না। আমি তার জন্য সরি বলছি। আসলে সুযোগ যেটা সেটা হচ্ছে আমার সেকেন্ড ডিভাইস কাজ করছে না এখনো পর্যন্ত। তো যার কারণে আমি আপনাদের কোনো কমেন্টস পড়তে পাচ্ছি না, এবং আমাদের যিনি ক্যামেরার পিছনে সহায়তা করছেন জনাব জাকির পারভেজ, যাক, তারও ওখানে ইলেকট্রিসিটি না থাকার দরুন আমরা একটু প্রবলেম ফেস করছি। আমরা কোনো কমেন্টস পড়তে পাচ্ছি না, এর জন্য আন্তরিক ধন্যবাদ, সরি বলছি আমি সকলকে। আমি যদি পারি কোনো কমেন্টস পড়তে, এবং জাকির পারভেজ যদি ব্যবস্থা করতে পারেন পরবর্তীতে স্ক্রিনে দেখানোর, আমি তাহলে জি, পড়তে পারবো। যারা আমাদের সাথে আছেন কাইন্ডলি একটু কমেন্টস করবেন, যেন আমি পরবর্তীতে আপনাদের কমেন্টস গুলো থাকলে আমি যেন পরে রিপ্লাই করতে পারি। আমি যদি এখন নাও পড়তে পারি, যেন আমি পরবর্তীতে রিপ্লাই করতে পারি। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। আজকে এই মুহূর্তে আপুর কাছ থেকে যে গল্পটা আমরা শুনছিলাম, আপুর বেড়ে ওঠা, জন্ম, এগুলা নিয়ে। তো সেই ক্ষেত্রে আমি প্রথমেই আপুর যেটা বলছিলেন যে উনি বিবাহের পরে বাচ্চা মানে দুইটা বেবি ওনার, বেবিদেরকে জি, সময় দেবার জন্য চাকরিটা ছেড়ে দেন এবং নিজের বিজনেস পরবর্তীতে স্টার্ট করেন নিশ্চয়ই। জি, জি, তো আপু, আপনি সংসার জীবনে যখন ঢোকেন তখন কি জব করতেন? জি, তখনও জব আচ্ছা, করতাম। আপনার দুইটা জিনিসের সাথে যে চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে আপনি পড়াশোনা করেছেন, জাস্ট জি, নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করি, এবং আপনার যে প্রতিষ্ঠান রোশ্রী, আপনি যেটা বলছেন যে আপনার দুইটা ছেলে মেয়ের আদ্যক্ষর নিয়ে, এটার জি, সাথে রিলেটেড একটা ম্যাটার। সেটা হচ্ছে আমার বাবার বাড়িতে বাড়ির নাম, অনেকে বাড়িতে নাম দেয়, বাড়ির নাম দেখা যায় যে নিজেদের নামে দেয়, কিংবা কেউ এরকম লেখে স্নেহকুঞ্জ অথবা শেষ ঠিকানা, মানে বিভিন্ন নাম দিয়ে থাকে। তো জি। আমার বাবার বাড়ি যে নামটা সেটা হচ্ছে অনিক। আচ্ছা, অনেক। এটা অনিকের একটা আলাদা অর্থ আছে, হ্যাঁ, অগ্রগামী সৈনিক। জি, আবার এই নামটা হচ্ছে আহ, আমাদের সকলের আদ্যাক্ষর অ দিয়ে। আমার বাবার হ্যাঁ, নাম অমলকান্তি ঘোষ, আমার মায়ের নাম অঞ্জলি, আমার নাম অনুসুয়া, আমার ভাইয়ের নাম হচ্ছে অমিত। তো আমাদের সকলের আদ্যাক্ষর হচ্ছে অ, অ, এইটা থেকে অ নেওয়া। হ্যাঁ, এবং আমার, আপনারা যেটাকে, আমার ঠাকুমা মানে আমার বাবার মা, ওনার নাম হচ্ছে নিশা। তো নিশা। সেখান থেকে হচ্ছে নি নেওয়া। হ্যাঁ,
আচ্ছা, আচ্ছা। আর আমার ঠাকুর দাদা মানে আমার বাবার বাবা, তার নাম হচ্ছে কালীপদ। তো তার কনে অ। খালি তো এই অনিক। যে অনিক, সবকিছুই হ্যাঁ, হ্যাঁ। তো এখান থেকে নিয়ে নামটা হচ্ছে অনিক এবং তার আলাদা একটা মিনিং আছে। অনেকেই জি, আমার ভাইকে আমার ভাইয়ের নামটা বলতো অনিক। তো তখন আমার বাবা বলতো না, আমার ছেলের নাম অনিক না, আমার বাড়ির নাম অনিক। অনিক। এবং মিনিংটা হচ্ছে এইরকম। এবং আপনি এই যে যখন আপনার সবাইকে জোড়ায় যখন আসলে বাড়ির নামটা রাখছি, সবার কিন্তু বাড়ির প্রতি এক্সট্রা একটা ফিলিংস কাজ করে যে হ্যাঁ, আমার নামটা আছে ওইখানে। এবং আমার বাবা হচ্ছে তার মাকে কখনো ওইভাবে দেখেনি। কারণ তার যখন ৮-৯ মাস বয়স তখনই আমার ঠাকুমা মারা যান। তো আচ্ছা, তিনি নাকি দেখতে কিছুটা আমার মতোই ছিলেন। মানে আমি নাকি তার মতো দেখতে। অনেকেই বলে। তো আমার বাবা যেহেতু তার মায়ের কোনো স্মৃতি আসলে তার কাছে নেই। শুধুমাত্র আমার ঠাকুমার নাকি অনেক লম্বা কোঁকড়ানো চুল ছিল। মানে আমার চুলও খুব কোঁকড়া। তো ওই চুলগুলো উনি আঁচড়ে মহিলারা যেটা করেন আগের আমলে এই আপনার যেটা বলে না যে চালের মাঝখানে গুঁজে রাখা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার ঠাকুমা ওরকম রাখতেন। তো আমার বাবার কাছে মায়ের স্মৃতি বলতে পরবর্তীতে মুক্তিযুদ্ধের সময় আমাদের বাড়ি জ্বালিয়ে দেয়। তো ওই চলে যাওয়ার সময় মানে বাড়ি থেকে বের হওয়ার সময় ওই চালের এই মানে রান্নার যে চাল ওই চালের উপর থেকে সেই চুলগুলো নিয়ে একটা প্যাকেটে করে আমার বাবা নিয়ে চলে যায়। তো আমার ও বাবার কাছে তার মায়ের স্মৃতি বলতে ওই চুলগুলো আছে, ওটাই। আচ্ছা, আর আচ্ছা। কিছু নেই। এখনো আছে? হ্যাঁ, এখনো আছে। এবং ওইটা আমরা সযতনে রাখা একটা ছোট্ট করে প্যাকেট করে খুব সুন্দর করে আরকি। তো আচ্ছা, আপনি যখন আপনার প্রতিষ্ঠানের নামটা বলছিলেন, তখন ওই মুহূর্তে আমার ওই ফিলিংসটা কাজ করছিল, আমাদের বাড়ির এই ফিলিংসটা। এবং এই কারণে আমার বাবার কাছে ওই জিনিসটা খুব আদরের। বা আমাদের কাছেও। না এটা তো আরেকটা আসলে বিষয় যেটা অনেক, অনেক বেশি স্মৃতিকাতর আরকি মানে হ্যাঁ, এটা সত্যি স্পর্শ তাই। লাগছে। হ্যাঁ। স্পর্শকাতর একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা বলছিলেন যে চাইল্ড ডেভেলপমেন্ট আপনি পড়াশোনা জি, করেছেন। সেটা হচ্ছে আমরা যখন অনার্স কমপ্লিট করি, অনার্স জি। কমপ্লিট করার ফাঁকে আমরা আ আমাদের ফ্রেন্ড সার্কেল এবং ছোট ভাই-বোন নিয়ে আমরা নিজেরা একটা অর্গানাইজেশন তৈরি করি। সেটা ছিল নাম জেগে ওঠো ফাউন্ডেশন। আচ্ছা, আচ্ছা। ওইখানে আমরা জেগে হ্যাঁ, চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতাম। এবং আচ্ছা, আচ্ছা। শিশুদের ১ম আমরা যেটা শুরু করি, আপনি হয়তো নাম জেনে থাকবেন জাগরণী চক্র ফাউন্ডেশন। হ্যাঁ, তাদের হ্যাঁ, হ্যাঁ। তত্ত্বাবধানে তাদের স্কুলগুলোতে আমরা সহশিক্ষা কার্যক্রমের কাজ করতাম। আপনি যখন এই চাইল্ড ডেভেলপমেন্ট এর কথা বললেন, জাস্ট ওই সময়টাতে আমাদের কোনো অফিস রুম ছিল না। আমরা এমএম কলেজের আচ্ছা। মাঠে বসে আমাদের কাজ কার্যক্রম করতেন। পরিচালনা করতাম। ওই আচ্ছা, আচ্ছা। স্মৃতিটা আমি তাৎক্ষণিক আরকি আমার মনে একটু নাড়া আজকে দিলেই তাহলে জন্য মানে বলে আপনার ফেললাম। সাথে আমার অনেক কিছুই জড়িয়ে গেছে আরকি। মানে কথা প্রেক্ষিতে আসলে জীবনের একটা অংশের সাথে একটা মানুষের যে মিল থাকে অনেক কিছু এবং হ্যাঁ, আসলে স্মৃতিচারণও করে যে আসলে একটা কথা বলার পরে যে আমার আসলে ওই জিনিসটাও ছিল। এই জিনিসটা আসলে অন্যরকম। আসলে আমি বুঝতে পারতেছি যে আমার কথার প্রেক্ষিতে যে আপনার এই জিনিসগুলা মনে হইছে এবং আপনি শেয়ার করছেন সেজন্য অনেক ধন্যবাদ। আচ্ছা আমাদেরকে জাকির পারভেজ খুব কষ্ট করে একটা কাজ করেছেন। কয়েকজন কমেন্টস করেছে। সেটা আচ্ছা, উনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছেন। তারেক আকবর লিখলো শুভকামনা রইলো। অনেক ধন্যবাদ তারেক। শামসুন নাহার বন্ধু তুমি জানিয়েছো আমাদেরকে শুভকামনা। তোমাকে অনেক ধন্যবাদ। এবং সে বলছে দুজনকে খুব সুন্দর লাগছে। তোমার চোখ সুন্দর। এজন্য আমাকে সুন্দর লাগছে। আপু অনেক সুন্দর এটা ঠিক। না, না, না। নাসির কিন্তু বলছে আজকে হচ্ছে আলো একটা ফ্যাক্টর। আসলে একটু আলো আপনার এখানে একটু কম আছে মনে হয় আরকি। আমারটা যথেষ্ট লাইট করা সেজন্য। নাসির বলছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম নাসির। ও আচ্ছা শামসুন নাহারের বাড়িও গাজীপুর এলাকাতে এবং বিবাড়িয়া আমার বাড়ি। আচ্ছা তাহলে তো জাকির আরো পারভেজ আপনার হ্যাঁ উনি দুই দিক দিয়ে আপনার কাছের মানুষ আত্মীয়। আচ্ছা জাকির পারভেজ আপনার পেজটার লিংক দিয়েছে। জি, তারা যে কেউ যারা আছেন দর্শক মন্ডলী তারা দেখতে পারেন। এবং আচ্ছা, জাকির যদি পরবর্তীতেও এরকম কমেন্টস আমাদেরকে আপনি পাঠান ভালো হয়। আমরা পড়তে পারবো তাহলে। জি, এই মুহূর্তে আপু একটা কথা জিজ্ঞেস করছিলাম। জি। সেটা হচ্ছে আপনি যখন চাকরি ছাড়লেন, তখন কি আপনার ২ টা বেবি হয়ে গেছে? না, না। আমার ফার্স্ট বেবির আ শুরুতেই আমি চাকরি ছেড়েছি। আ মে মানে ও ৭ মাস থাকা অবস্থায় আরকি আমার পেটে ৭ মাস থাকা অবস্থায় আমি ছেড়েছি। আমার কিছু প্রবলেমও ছিল। তো ওই প্রেক্ষিতেই ছাড়া। তারপর ভাবছিলাম যে হয়তো ফার্স্ট বেবির পরে আবার ঢাকায় ব্যাক করব, কন্টিনিউ করব। কিন্তু আসলে ওই মনে হয় চাইল্ড ডেভেলপমেন্ট সাবজেক্টে এত বেশি ভালো করে পড়ছি।
যে ওইটা পরে খুব আত্মস্থ হয়ে গেছে। মানে এখন আমাদের যেটা আমাদের হয়েছে কি চাইল্ড সাইকোলজিটা আমরা মানে সেমিস্টার ব্যাচের ফার্স্ট ব্যাচ ছিলাম, মানে আগে ছিল একরকম সিলেবাস। আমরা যখন ভর্তি হয়েছি 2002-03 অনার্সে, তখন সিলেবাসটা পুরা নতুন একটা সিলেবাস আসছে এবং ওকে, আমাদের কোনো কিছু রেডি করা ছিল না। সবকিছু আমাদের রেডি করতে হইতো। বই ছিল না, বই নেট থেকে নামাইতে হইতো। কিছু কিছু বাংলা বই ছিল, কিন্তু মানে যেরকম ভাবে সিলেবাসটা রেডি হয়েছে এটার জন্য আমাদের এনজিও ভিত্তিক পড়াশোনা ছিল অনেক। আচ্ছা তো আচ্ছা, সেভ দ্য চাইল্ড, তারপরে ধরেন ওই যে উম, উম, বাচ্চাদের নিয়ে যারা কাজ করে ওদের ওদের হ্যাঁ, টিচার এসে আমাদের পড়াইতো, ঢাকা ভার্সিটির টিচার এসে, মানে আমাদের যারা হোম ইকোনমিক্স এর টিচার ছিল ওনারা বসে বসে আমাদের সাথে ক্লাস করতো এরকম। ক্লাস করতেন। মানে জিনিসটা এত এত পরিমাণ চেঞ্জ। এবং আমাদের এরকম মনে আছে যে আমরা মানে যেহেতু হোম ইকোনমিক্স ইংলিশে সবাই পারদর্শী ছিল না, তো হ্যাঁ, দেখা যেত বলতো যে আচ্ছা ঠিক আছে আপনারা যদি ইংলিশে পরীক্ষা দিতে চান দিতে পারেন। তো ফার্স্ট ইয়ারে অনেকেই ট্রাই করছিল, তারপরে আবার একটু খেয়ে হারা ফেলছে, কারণ অনেক কিছু কালেকশনে নাই। এটা একটা জিনিস যে রেডি করে প্রশ্নের অ্যান্সারটা লিখবে সেরকম হতো। তো এরকম করতে করতে আমাদের ঘাটাঘাটিটা অনেক বেশি হয়েছে, মানে ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, এগুলো করতে করতে মানে আমরা মনে হয় একটু বেশি জেনে গেছি আর কি, আমার কাছে মনে হয়। আমাদের একটা গ্রুপ ছিল 3 জনের, আমরা খুবই ঘাটাঘাটি করতাম। মানে যাক, এমন কোন যেখানে একটু বইয়ের সন্ধান পাইতাম, যেখানে একটু ওই সোর্সের একটা ম্যাগাজিন পাইতাম, ওইটাই আমাদের অনেক যক্ষের ধনের মতো আগলায় রাখতাম। তো ওইটা এটা নিয়ে আমার অনার্স এর রেজাল্ট ছিল ফার্স্ট ক্লাস ফোর্থ হয়েছিলাম আমি, আর মাস্টার্স এ ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিলাম। তো মানে আমার কাছে মনে হয় যে ওইসব বেশি পড়ে ফেলছি, তো ভিতরে বেশি ঢুকে গেছে। তো এখন চাইল্ড সাইকোলজির কথা চিন্তা করলে মনে হয় আমি জব করব, আমার বাচ্চার এই সমস্যা হবে, থাক তাহলে আপাতত 5 বছর আমি জব করব না, আমার যে বেসটা তৈরি করা দরকার বাচ্চার আমি বেসটা তৈরি করি, এরকম আমার চিন্তা ভাবনাটা আর কি। আচ্ছা, তো আপনার এরপর ফার্স্ট থেকে আমি বেবির একটা বয়স উদ্যোক্তা এখন জীবন। কেমন? আমার এক বেবির বয়স 7 বছর, আরেক বেবি 5-এ পড়লো মাত্র আর কি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি আপনার এই উদ্যোক্তা লাইফটা কবে থেকে শুরু হলো? আপনার এই কার্যক্রম রোশ্রির ইন আমি বাজেট এর যাত্রা কবে? যাত্রা 2016-র প্রায় নভেম্বর বা ডিসেম্বরে, মানে আমি পরিকল্পনা করতেছিলাম একরকম, কিন্তু পেজ শুরু করে করছি অনেক দেরিতে আর কি পেজটা। আচ্ছা আচ্ছা অফলাইনে ফার্স্টে শুরু করেছিলাম, তারপর অনলাইনে শুরু আচ্ছা। করেছি। তো এটা তার মানে 2016, অলমোস্ট হ্যাঁ, 4 ইয়ার কমপ্লিট। কমপ্লিট। আচ্ছা, আপনার প্রথম দিকের অভিজ্ঞতা যদি আমাদেরকে একটু বলেন, কেমন ছিল? আচ্ছা, আমার এই বুটিক্স বিজনেসে আসার যে কারণটা, মানে আমি কারণটা হচ্ছে তো বেবিদের জন্যই আসছি, যেন আমি যে কোনো সময় যে কোনো ভাবে আমি কাজটা চালায় নিতে পারি। এটা হচ্ছে আমার মেইন ইয়ে ছিল, যে আমি আসলে একটা হয়তো মা হিসেবে খুব ভালো মা হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমি তো একজন মানুষও, আমার নিজের একটা সেলফ আইডেন্টিটি দরকার। তো সেলফ আইডেন্টিটির জন্যই বেসিক্যালি আমি এই উদ্যোক্তা জীবনটা শুরু করি। তা আমার কাছে মনে হচ্ছে যে আমি যেসব ডিজাইন, যেসব কালার ছোটকাল থেকেই করতাম, তো এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো আমার জন্য একটা পজিটিভ সাইন, যে আমি এই জিনিসগুলো সম্পর্কে জানি এবং আমার এই জিনিসগুলো সম্পর্কে আমার আশেপাশে যারা থাকতো বা যে কারো কোনো কিছু প্রয়োজন হতো, একটা পছন্দ করে দেওয়া বা তাকে তৈরি করে দেওয়া, সে পছন্দ করা, এই জিনিসগুলো ছিল সবসময়। মানে আমার কখনো মনে হয় ওইরকম ভাবে শুনতে হয় না যে এটা ভালো হয় নাই বা এটা সুন্দর হয় নাই এরকম টাইপের। তো এর জন্য আমি নিজে একটু আত্মবিশ্বাস ছিলাম যে আমার পছন্দটা হয়তো সবার পছন্দ হবে। আহ, সেক্ষেত্রে প্রথম যখন শুরু করেন, আমি যেটা বলছিলাম, জি, সেটা আপনার যে অভিজ্ঞতাটা সেখানে, ওইটা পরবর্তীতে এসে আপনি কিভাবে কাজে লাগালেন এবং এখন বর্তমানে কিরকম সেটা? আমার প্রথম অভিজ্ঞতা হচ্ছে আমি আসলে মানে আমার কলিগ ছিল, সিনিয়র কলিগ, ওনাকে আমি একটা শাড়ি করে দিছিলাম জাস্ট গিফট হিসেবেই, মানে উদ্যোক্তা জীবনের শুরুটা আর কি, জাস্ট শুরুটা। তো উনি আবার এটা দেশের বাইরে থাকেন, তো উনি শাড়িটা পরে ছবি দিছে যে এত সুন্দর হয়েছে, এত মানে তুমি নিজে বানাই দিছো আমাকে জিনিসটা, মানে কেনা শাড়ি না, আমি জাস্ট নিজের আইডিয়া থেকে বানাই দিছে। তো তারপরে আচ্ছা অনেক মানে আশেপাশের মানুষও অনেক প্রশংসা করছে, ওই শাড়িটা দেখে আমার সাথে সাথে পাঁচটা পাঁচটা অর্ডার আসছে যে আমাকে আচ্ছা আচ্ছা ওইরকম শাড়ি বানাই দিতে হবে।
তো এই ফার্স্ট আমি শাড়ি দিয়েই শুরু করছি, যে ঠিক আছে বানাই দিই। আচ্ছা। তখন পর্যন্ত আমি আসলে মানে আহ, উদ্যোক্তা বা আমার যে একটা লাইফ এটা দিয়ে চেঞ্জ হতে পারে তখনও ভাবি নাই, কিন্তু আমি যে পারি কাজটা সেটা আমি ভাবতেছিলাম। তারপরে জাস্ট ওই সেলফ আইডেন্টিটির জন্য এটাকে কাজে লাগাচ্ছি আর কি। আর আপনি প্রথম ভবিষ্যতে যে শাড়িগুলা করেন সেটা জি, কিসের পরে কি কাজ ছিল? ওগুলা ছিল বেসিক্যালি ওই যে অর্গানজা কাতান গুলা যে থাকে না, ওটার উপরে। আচ্ছা আচ্ছা। ওটার সাথে বেস করে আমি অন্য মসলিনের কিছু অংশ দিয়ে এমব্রয়ডারি করে, মানে তখন তো আসলে মসলিনটা অনেক দাম আমাদের জন্য। হ্যাঁ। তো সেই হিসেবে ওই গিফট আইটেম হিসেবে যেভাবে করা যায় আমি সেভাবে করছি আর কি জিনিসটা। আচ্ছা। তারপরে আমি নিজের শাড়িও আমি নিজে ডিজাইন করে বানাইতাম। যেমন আমরা ধরেন কিছুক্ষণ পরে এখন যে একটা হ্যাঁ কুচিওয়ালা ডিজাইন আসছে, যে শাড়ির সাথে একটা কুচি করে হ্যাঁ হ্যাঁ। লাগাই দেয়। এটা আমি কিন্তু 2010-11-তে আমি এই শাড়িটা করেছি, মানে আমার নিজের জন্য। তখন কিন্তু আমি জাস্ট ছবি আসলে ওইরকম তো আমি অনলাইনে ছিলাম না, কিন্তু মানে আমার তখনকার ভিশন ছিল এটা আর কি, যে এরকম একটা শাড়ি করব। আমি পরেও গেছি বিভিন্ন বিয়ে মানে অনুষ্ঠানে। মানে কুচিটা ফুললি আলাদা একটা পার্ট, তাই তো? জি জি ওকে। আচ্ছা, আমরা আপনার শাড়ির ডিজাইন দেখবো। আমরা আরো কিছু কমেন্টস পেয়েছি জি স্ক্রিনে, মানে স্ক্রিনশট, আমরা একটু পড়ে আসি। জি শামসুন্নাহার লিখছে, আমার সাথে অতিথির অনেক মিল আছে। শামসুর, হ্যাঁ নাহার, অবশ্যই মিল আছে। দুইটা জায়গা তোমার কাছের আর কি, এই পাশে নরসিংদী, ও পাশে গাজীপুর, দুইটাই। জি নাদিয়া আফরিন বান্ধবী দেখছে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাদিয়া, দেখে ভালো লাগছে দুজনকেই। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার সুন্দর চোখে তুমি সবকিছু সুন্দর দেখো, এটা সত্যি একটা ভালো জিনিস। হ্যাঁ তারেক একবার বলছে, দিদিকে কিছুটা অসুস্থ মনে হচ্ছে। কথাটা সত্যি। অসুস্থতার কারণে গত সপ্তাহের অনুষ্ঠানটা, নির্ধারিত অনুষ্ঠানটা পিছিয়ে দিতে হয়েছিল। আজকে করছি, কিন্তু পুরোপুরি সুস্থ না, গায়ে এখনো জ্বর আছে। গলা মানে বোঝা যাচ্ছে মনে হয়, কথা বলতে বাধছে। আর এটা নিয়ে আমাদেরকে, মানে আমাকে, জি আমাদের আরো একটা অনুষ্ঠান হয় এই ইসে, সেটা হচ্ছে স্বপ্নকুড়ির আড্ডার সাথে সুমি খালামণি, ছোট বাবুদের নিয়ে যে অনুষ্ঠানটা সঞ্চালনা করেন সুমি ফাতেমা ইসলাম, আমাদেরই ব্যাচমেট। গত সোমবারে এই অনুষ্ঠানটা করার সময় আমি তাকে অবশ্যই কৃতজ্ঞতা জানাই। সকল দর্শককে তিনি জানিয়েছিলেন আমার অসুস্থতার বিষয়ে, এবং সকলের কাছে দোয়া চেয়েছিলেন আমার জন্য। সুমিকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এমডি নাসের লিখছে, অনেক শুভকামনা রইল আপনাদের জন্য, পাশে থাকবেন নাসের, আরো অনেক গল্প করব আমরা আপুর সাথে। কে তুমি কে আমি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপুদের খুব সুন্দর লাগছে, ধন্যবাদ, সাথে থাকুন। আপু, এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, জি আপনি মসলিন নিয়ে কাজ করছেন, যেটা জি বাংলাদেশের একটি গর্ব, ঐতিহ্যের বিষয়। তো জি আপনি এই মসলিন নিয়ে 2016-তে কিভাবে কাজ করছিলেন? কারণ তখন কি অরিজিনালি যে মসলিন আমরা বলি, যে একটা না, আংটির ভিতর অরিজিনাল দিয়ে মসলিন কাপড় চলে যায়, এটা কি ছিল তখন? না, তখন ছিল না। আমি যখন অনার্সে পড়ি তখন আসলে সোপুরা সিল্কের নাম তো শুনেছেন। হ্যাঁ হ্যাঁ। তো সোপুরা সিল্ক থেকে আমি সহ আমার আরো 2 বান্ধবী আমরা প্রথম মসলিনের ওড়না কিনি সাজেস্ট করে। কিন্তু তখন আসলে কাউন্টের উপর ডিপেন্ড করে তো মসলিন, যে তখন আসলে যে কাউন্টটা তৈরি হইতো, এখন তো আরো বেশি, মানে এখন ধরেন 500 কাউন্ট পর্যন্ত এখন পর্যন্ত করতে পারছে। করতে পারছে, হ্যাঁ। সেকেন্ড যখন মানে মসলিন নিয়ে কাজ করা শুরু করছে, কিন্তু এর আগে তো আসলে ওইভাবে কাউন্ট হিসেবে করে নাই, জাস্ট মসলিনের মতো একটা আকার ধারণ করাইছে। যে এটা আমি আসলে আমার মানে ধরেন স্মৃতিচারণের জন্যই রেখে দিছিলাম, যে স্টুডেন্ট লাইফের আমি দেখাচ্ছি যে এইটা, হ্যাঁ হ্যাঁ। এই 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 কাপড়টা এই যে দেখেন, আচ্ছা আচ্ছা। এটা একটা মেরুন কালারের। ওকে। আমরা তিনজন মানে জামা বানাইছিলাম সিল্কের, আর সাথে ওড়না নিয়েছিলাম এই মসলিনের। ওড়নাটা, হ্যাঁ, ওকে। হ্যাঁ, তো এটা সপুরা সিল্কের ছিল। তো ওরাই বেসিক্যালি মসলিনটাকে ধরে রাখার চেষ্টা করছে, মানে যে যত কাউন্ট ধরেন তখন 100-150 কাউন্ট এই ওড়নাগুলা। হ্যাঁ, তো সেটা হচ্ছে আমরা যে এরপরে আপনার, আমার ঢাকাতে হ্যাঁ আপনার আসাদ গেট পার করে ওইখানে মনে হয় একটা দোকান ছিল। আমার যতদূর মনে পড়ে, আমি ওইখান থেকে মসলিনের কাপড়, হ্যাঁ ওরা ওইটাই বলতো ওইটাই যে সুপ্রা সোপরা সিল্ক। সিল্ক। হ্যাঁ 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 হ্যাঁ। ওটাই। তো ওখানেই আমরা মানে কিনেছিলাম আর কি। তারপরে এখন যেই কাউন্টটা হয়, এখন ধরেন 250 থেকে 200, 250, 300 এরকম কাউন্টের হয়, কিন্তু এখনো 500 কাউন্ট পর্যন্ত মাত্র তো
কাজ শুরু হয়েছে, কারিগর খুঁজে পাওয়া যায় না, এটা হচ্ছে মেইন বাংলাদেশের আর কি। হ্যাঁ, তো এবং সেটা নিয়ে একটা বড় অনেকেই লেখালেখি করলো। হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ অনলাইনেই দেখেছি, যেটা আমাদের মুসলিমের ইতিহাস ফিরিয়ে আনার জন্য সরকারিভাবে যে পৃষ্ঠপোষকতা করা হলো, এবং যেভাবে এটাকে এখন প্যাটার্নাইজ করা হয়েছে, অলরেডি বাংলাদেশে এটার প্যাটার্ন পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তো এটা একটা 170 অনেক বছর বড় দিক। পরে সেটা ফেরত এনেছে। তাহলে এটা তো হ্যাঁ, মানে অবশ্যই একটা মানে একবারে মানে ওটার আসলে কোনো নমুনা আমাদের দেশে নাই, যেটা আসল মুসলিম না, ছিল, একমাত্র লন্ডনের জাদুঘরে সেটা সংরক্ষিত সেটা ছিল। সংরক্ষিত ছিল। সেটাই। তো এখন তারপরেও মোটামুটি যে সাহস করে যে আমি এই কাজটা শুরু করছি, মানে এটা আসলে বেসিক্যালি আমার পছন্দের জন্য। আমি এই ক্ষেত্রটাকে পছন্দ করেছিলাম সেজন্য আরকি। তখনও আসলে যখন আমি এই ওড়নাটা কিনেছিলাম, আমি এত ইতিহাস জানতাম না। জাস্ট আমার আচ্ছা, কাপড়টা পছন্দ হয়েছিল। তখন আমি কিনেছিলাম। আর 2016 থেকে ফার্স্ট মসলিনের এই কাজগুলা দেখে মানে আমার খুব মানে পছন্দটা বেড়ে গেছে আরকি, যে এটা নিয়ে আমি একটা মানুষের কাজ করতে পেজে পারি। হ্যাঁ, একটা হ্যাঁ একটা সিগনেচার আইটেম থাকে তো, যে যে এই জিনিসটা হ্যাঁ, স্পেশাল আমার এখানে। তো এই হিসাবে এটার এই মুসলিমের উপর এমব্রয়ডারিটা স্পেশাল আমার পেজের জন্য। আচ্ছা। তো এখন হচ্ছে যে মসলিনের এই এমব্রয়ডারির পাশাপাশি মানে শাড়িতে ছাড়া আপনি পাঞ্জাবিও করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ পাঞ্জাবি আচ্ছা, পাঞ্জাবি মসলিনের এখনো করি নাই আসলে আমি। পাঞ্জাবি এখনো আচ্ছা। করি নাই। সেই শাড়ি, সাথে থ্রি পিস, জামা এরকম এগুলা করতেছি। যেমন আমার ওকে, কাছে আমি একটা স্যাম্পল রেখেছি। আমি একটু দেখাই। যে এটা হচ্ছে ধরেন মসলিন একটা থ্রি পিস। থ্রি পিসের ওয়াও, জামাটা আরকি। এই যে হ্যাঁ, এটা হচ্ছে ভিতরে তো এই যে ওকে, ওকে। কাপড়ের মেইন বডিটা এই যে এটার উপর এমব্রয়ডারি গুলা এত নিখুঁত কাজ হয়, এত সুন্দর হয়, হ্যাঁ, অনেক সুন্দর আপু। সুন্দর এবং অনেক কালার সুন্দর। কম্বিনেশনটাও খুব চমৎকার। একদম তো দেখা লাইট, যায় যে যেটা আমরা ঘিয়ে কালার বলি, তার উপরে হ্যাঁ না হোয়াইট এবং এটা হচ্ছে একটু পিচ অরেঞ্জ। কালার টাইপের, পিচ কালার টাইপের এটা। কালারটা হয়তো লাইটিং এর জন্য বোঝা যাচ্ছে না আরকি। পিচ কালার, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ পিচ ওকে। কালার। তো এই যে হ্যাঁ, অনেক থ্রি সময় পিসের লাইটের কারণে ডিজাইন কম গুলাই বেশি হয় ধরেন তো। আমার কাছে একটু ইউনিক থাকে, যে অন্যান্য সব ডিজাইন থেকে, সব জামার ডিজাইন থেকে এটা একটু আলাদা। আপনি যে কোনো জায়গায় পরে যাবেন, আপনাকে একটু অ্যারিস্টোক্রেটেড লাগবে, একটু আলাদা ডিফারেন্ট লুক লাগবে। যারা পছন্দ করে, অনেকেই কিন্তু সবার আচ্ছা, থেকে একটু আপনার এই এক্সক্লুসিভ যে লুক। আপনি যেটা এখন দেখালেন, এটা কি হচ্ছে জি গোল গাউন নাকি জাস্ট কামিজ? কামিজ, এটা কামিজ। যে যেভাবে অর্ডার দেয় সেভাবেই করে দেই। আচ্ছা, তা আপনার এই একটা কামিজ সাধারণত কেমন রেঞ্জের হয়? যেহেতু ইন বাজেট বলছেন, আমি বাজেটটাও আর কি একটু। জি হ্যাঁ আমার ধরেন আমি যে বাজেটটাই সেল করি, আমার সেল প্রাইসটা অন্যান্য যারা মানে আমার সাথে ধরেন মুসলিম নিয়ে কাজ করে খুব কম মানুষই, তো হ্যাঁ, ওরা আসলে ওইভাবে যেই লাভটা রাখে আমি সেই লাভটা রাখি না। তো রাখি না এর জন্যই যে আমি বাজেটের মধ্যে দিব সেই চিন্তা করে। তো দেখা যায় যে এটার খরচই আমার পরে ধরেন যেই অ্যামাউন্টটা ওটা থেকে আমি আমার কস্টিংটা জাস্ট এটা আমি আনলাম বাসায় আবার দিলাম, সেভাবে যে একটা কস্টিং করি, সেই কস্টিংটা প্রাইস অনুসারে ধরেন এটার একটা ওয়ান পিস করতে আমার রেঞ্জ যেটা পড়ে, তো ওই অনুসারে দাম ধরেন 3000 থেকে 3500 মধ্যে থাকে ওয়ান পিসটা শুধু। এটা কিন্তু রেডি করা না, আনস্টিচটাই। হ্যালো। জি আপু, শোনা যাচ্ছে? সম্ভবত একটু প্রবলেম হয়ে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, একটু যদি বলেন। না বললাম যে আমার একবারে জিনিসটা কস্টিং মানে আমার ডিজাইন করা, কাপড় চুজ করা, কাপড় অবশ্য কাস্টমাইজ করা যায়, যে অনেকে অনেক কালার চায়, কিন্তু ডিজাইন দেখা যায় আমার ডিজাইনটাই পছন্দ করা, হয়তো যে আমি এই ডিজাইনটা চাচ্ছি বা আমি যে ডিজাইনটা দিচ্ছি ওই ডিজাইনিং ও আমাকে অর্ডার করছে। তো সেক্ষেত্রে আমি বাজেটের মধ্যে যতটুকু সীমার মধ্যে রাখা যায়, তো আচ্ছা, একেবারে নিম্নতম ডিজাইনের উপর ডিপেন্ড করে দামটা হয়। তো 3000 থেকে আমার ন্যূনতম ওয়ান পিস একটা আনস্টিচ ওয়ান পিস, সেখানে 3000 থেকে শুরু হয়, আচ্ছা, আচ্ছা, একবারে 4000 4200 পর্যন্ত আছে, কিন্তু আমি 3000 থেকে 3500 রেঞ্জের মধ্যেই করে দিই সবাইকে। আচ্ছা। আর আপনার পিছনে আমি একটা সম্ভবত শাড়ি, আমি যদি ভুল না করে থাকি, আমি মনে হয় হ্যাঁ একটা একটু শাড়ি শাড়ি দেখছি টাইপেরই, হ্যাঁ মসলিনের। হ্যাঁ। এই যে এটাও হচ্ছে মানে আচ্ছা, প্রাইস রেঞ্জ এটা গুলা একটু যদি শুরু হয় আমাদেরকে। এই যে
এটা হচ্ছে কাটওয়ার্ক। এই কাজটাকে কাটওয়ার্ক কাজ বলে। এটা আলাদাভাবে করে তারপর লাগানো হয়। হ্যাঁ, কাটওয়ার্কের। হ্যাঁ। আর এটা হচ্ছে বেসিক্যালি এমব্রয়ডারি। যে যেমন চায়, অনেকে আচ্ছা, ঘন কাজ চায়, অনেকে এটা ছিটা তো কাজ শাড়ি। চায়। হ্যাঁ, হ্যাঁ, শাড়ি এরকম। আচ্ছা, এইগুলো আপনি এই যে ক্যাটওয়ার্কের কাজ করছেন, এমব্রয়ডারিরও কাজ করছেন, এইরকম দুইটা কম্বিনেশনে যদি একটা মুসলিম শাড়ি তৈরি হয়, তাহলে জি। কেমন একটা রেঞ্জে পেতে পারি আমরা? আমার এই যে এরকম ডিফারেন্ট কাজের মানে ছোট ছোট কাজ যেগুলা, হ্যাঁ, সেখানে কাজের প্রাইস রেঞ্জ ধরেন ৯,০০০ থেকে শুরু হয়। ওকে। ৯,০০০ থেকে ১২,০০০, ১৪,০০০, ১৫,০০০ কাজের উপর ডিপেন্ড করে। কারণ এমব্রয়ডারি ওয়ার্কটা হচ্ছে যে যত ফিনিশিং, যত নিখুঁত, যত সুন্দর হয়, দাম তত বাড়তে থাকে আরকি। মানে সূক্ষ্ম যত কাজ হবে তত বেশি হ্যাঁ, রেঞ্জটা বাড়ে। ওকে। হ্যাঁ। আপু কারণ এই কাপড়টা তো মুহূর্তে, আসলে খুবই পাতলা। সব কারিগর কিন্তু কাজটা করতে পারে না। হ্যাঁ, খুবই কম মানুষ আছেন যারা এটা নিয়ে হ্যাঁ, কাজ করতে পারেন বা করে থাকেন। এটা অবশ্যই একটা ডিফারেন্ট জিনিস এবং রেয়ার জিনিস, সব থেকে বড় জি, কথা। জি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আপু, এটা মানে শাড়ি থ্রি পিস ছাড়া আপনি যে জি, বেডশিটের কথা বলছিলেন, জি। এগুলো সাধারণত কি কোনো বাটিক বা অন্য যে কোনো আমি বাট ইয়ে আপনি বেড? বাটিকটাকেই মেইন ফোকাস করি। কারণ দেখা যায় দেশীয় পণ্য হিসাবে আমি বাটিকটাকে ফোকাস করি বেশি। তাছাড়া ডিজিটাল প্রিন্টেরও থাকে। কিন্তু মোম বাটিক, নরমাল বাটিক, বাটিক গুলাকেই বেশি ফোকাস করি। তবে আমার কাছে তো মানে আপনার ডিজিটাল প্রিন্টের হ্যাঁ, চাদরও থাকে। আচ্ছা, এই বাটিকের চাদরগুলা কেমন রেঞ্জের আসে এবং মোমবাটিকেরটা? একবারে মানে আমার তো ওই যে অফলাইনেও সেল হয়। সেজন্য একবারে কম হ্যাঁ, রেঞ্জের থেকে বেশি রেঞ্জ এরকম আছে, ধরেন ৩৫০, ৪০০, ৫৫০ এরকম বিভিন্ন রেঞ্জের ক্যাটাগরির আছে। আর ওকে। মোমবাতি গুলা এটা আপনার ধরেন বাসা শুরু হয় থেকেই হয়? ৯০০। হ্যাঁ, হ্যাঁ, বাসা থেকে। আমার একটা ছোট টেইলারিং দোকান আছে। মানে যেখানে আমি আমার মানে এখনো দোকান ওইভাবে সব সাজাইনি, কারণ আমি ওইভাবে সময় দিতে পারি না। তো আমার আচ্ছা, যে টেলর মাস্টার আছে, যাকে দিয়ে আমি কাজ হ্যাঁ, করাই, তো ওইখানেই আমার জিনিসপত্র কিছু রাখা আছে। তো ওখান আচ্ছা। থেকেই কাজটা হয় আর কি, মূলত অফলাইনের বিজনেসটা। ওটার ও আশেপাশে অনেক আচ্ছা, স্কুল আচ্ছা। আছে, তো তো দেখা যায় যে হ্যাঁ, অফলাইনে ওরা আবার ধরেন মসলিন হয়তো ওদের বাইরে কেউ যাচ্ছে সেই হিসাবে অর্ডার করে এরকম। কিন্তু খুব গাজীপুরের মানুষ হিসেবে যে নিজেরা মসলিন পড়তেছে অনেক, সেরকম না। প্রাইস রেঞ্জটা এখানে অনেক আচ্ছা। বড় ডিফার করে। তো ওদের জন্য আমার ব্লক, বাটিক, সুতি, লোন, তারপরে যেকোনো জর্জেট, এমব্রয়ডারি জর্জেট, সব টাইপস এর আইটেম থাকে। দেশীয় মানে নকশি কাঁথা থেকে ধরে সব টাইপের মানে হাতের কাজের জামা সবকিছুই থাকে। ওকে, পাঞ্জাবি, সেক্ষেত্রে আমি ওই সুতির পাঞ্জাবিও রেডি করে দিই, বাচ্চাদের পাঞ্জাবি রেডি করে দিই। আবার আমার গার্মেন্টস এর প্রোডাক্টও কিন্তু যায়, যেগুলো এক্সপোর্ট হয় বাচ্চাদের জন্য। আচ্ছা, ভালো ভালো বেবি ড্রেস, মানে খুব রিজনেবল প্রাইসে আমি দিই। আচ্ছা। এটা একটা ভালো দিক যে আপনি আপনার একটা ভালো সাপোর্ট পাচ্ছেন, যে ওই যে টেইলারিং এর শপটা, সেখানে সেখান থেকে আপনি ওইটাকে শোরুম হিসেবে ইউজ করছেন বা করতে পারছেন। কারণ জি, ওখানে অনেক মানুষ আসে, তারা ওইটা দেখছে, দেখে ওটা নিতে পারছে, এবং আশেপাশে যেহেতু অনেক স্কুল কলেজ আছে, এখন জি, সেক্ষেত্রে যেহেতু আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনে খুব একটা বাজে পরিস্থিতির ভিতর দিয়ে গেলাম গত একটা বছর জি, জি। কোভিড এর কারণে। তো কোভিড এর বিষয়টাতে, মানে এই সময়টাতে আপনি তো ওই শপটা মনে হয় ওইভাবে ইউজ করতে পারেননি। অনলাইনে আপনি কেমন সাড়া পেয়েছেন? আমি অনলাইনে রোজার ঈদ পর্যন্ত অফ রেখেছিলাম। টোটালি অফ রেখেছিলাম। কারণ তখন আসলে মানুষের জীবন মরণ সমস্যা। হ্যাঁ, ওই টাইমটাতে তো আসলে মানে নিজের ওই চিন্তাগুলা বিকশিত করার সুযোগ নেই। তো আমি তখন আসলে এর জন্য মার্চ পর্যন্ত অফ রেখেছিলাম, মানে রোজার ঈদ। তারপরে যখন কুরবানি ঈদের সময়, মানে আমাদের যে কুরবানি ঈদ থাকে হ্যাঁ। ২ মাস ২.৫ মাস পরেই, ওই সময় যখন আমি জাস্ট পেজে কিছু পোস্ট দেওয়া শুরু করলাম, জাস্ট মানে আসলে নিজেও তো অফ থাকতে খুব খারাপ লাগে সেই হিসেবে আরকি। হ্যাঁ, তো তখনও দোকান খুলি নাই, বাট অনলাইন। হ্যাঁ, তো আল্লাহর রহমতে আমি ব্যাপক সাড়া পেয়েছি। ব্যাপক সাড়া পেয়েছি। মানে আমি আশাই করি নাই যে এই এইভাবে মানুষ আসলে ওয়েট করতেছিল যে কিছু একটা হোক, আমরা নিব, এরকম। যে আসলে হ্যাঁ, মানুষের কিছু প্রয়োজন থাকে। মানুষ যখন একটা সিচুয়েশন মনে করে যে আমি সেফ, তখন কিন্তু সে প্রয়োজনটা মেটানোর চেষ্টা করে।
তো ওই হিসাবে তখন থেকে শুরু হয়েছে, আল্লাহর রহমতে এখন পর্যন্ত চলতেছে আর কি। তবে অনলাইনটাই আচ্ছা আমার এখন মানে আগের তুলনায় অনেক বেশি, মানে আমি প্রথমে শুরু করেছিলাম যেভাবে, সেই শুরুর সময় যে আমি আসলে সময় দেই কম, এটা একটু আমার ব্যাড হ্যাবিটস বলতে পারেন। কারণ আমার ফ্যামিলিকে আমার সময়টা ঠিক মতো দিয়ে দেন আমি আমার বিজনেসে সময়টা দিই। আমার মনে হয় যে আমার বেবি আই গুলা মিন ৫-৬ ফ্যামিলি বছর পরে, প্রায়োরিটিটা অনেক বেশি। হ্যাঁ, ৫-৬ বছর পার হয়ে যাক, ওদের বেসটা তৈরি হয়ে যাক, দেন ওরা যখন স্কুলে মুভ করবে, ওরা যখন ওদের নিয়ে ব্যস্ত থাকবে, তখন আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকবো, এরকম একটা চিন্তা ভাবনা আমার। কিন্তু এখন যেহেতু ওরা আমার কেন্দ্রিক, যে একটা এটা কিছু আপনার খাবে এই মাকে খাবো। জায়গাটাতে আমিও একমত। জি। আচ্ছা, আমরা আরো কিছু আহ, মতামত মানে কমেন্টস পড়তে পারি, কারণ জাকির পারভেজ আমাদেরকে পাঠিয়েছেন। এম এস গাজী, উনি লিখছেন খুব সুন্দর লাগছে আজকের অতিথিকে। সত্যি তাই, আজকের অতিথি জেনি আপু এমনিতেই খুব সুন্দর, আর উপস্থাপিকা আপু তো সবসময় সুন্দর। অনেক ধন্যবাদ, আমি তো পুরো হাওয়ায় ভাসলাম। আচ্ছা, আমার কিছু ফ্রেন্ড রোমানা ইনবক্স শারমিন করতেছে যে লিপা, ওরা, সম্ভবত উনি টেক্সাস থেকে আমাদেরকে দেখছেন। জি অনেক অনেক ভালোবাসা জানিয়েছেন, লাভ রিয়েক্ট পাঠিয়েছেন। জি, আহ, এবং উনি লিখেছেন, জেনি ইউ আর অলওয়েজ এক্সট্রা অর্ডিনারি, হোয়াট এভার ইউ আর। আমি কোনো আসলে কমেন্টস দেখতে পাচ্ছি না। হ্যাঁ বলেন আপু। মানে অনেকে লিখতেছে আর কি, যে কমেন্ট করার অপশন পাচ্ছে না, তো আচ্ছা সেজন্য মানে বুঝতেছি না আর কি। আচ্ছা, তো জেনি ইউ আর অলওয়েজ এক্সট্রা অর্ডিনারি, হোয়াট এভার ইউ আর ডুইং। ও ও আমার অনার্সের। আচ্ছা আচ্ছা, ওনারা জাস্ট লিখলে হবে, হয়তো নাম পাবে না, অথবা গ্রুপে যদি জয়েন করেন জি, এখনই, আচ্ছা এই মুহূর্তে যদি গ্রুপে জয়েন করেন, তাহলে ওনারা কমেন্টস করতে পারবেন। আপনি আচ্ছা, ওনাদেরকে বলেন রিকোয়েস্ট পাঠাতে, তাহলে গ্রুপে এখনই ওনাদেরকে জয়েন, অ্যাকসেপ্ট করে নিবেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা। এবং আপনাকে বেস্ট উইশেস পাঠিয়েছে, এবং আপনাকে লাভ এন্ড লাভ উইথ ইউ ফ্রম টেক্সাস, উনি টেক্সাস থেকে এটা লিখছেন। আচ্ছা, মাহিন তাজ, শুভকামনা রইল, অনেক ধন্যবাদ মাহিন। ধন্যবাদ। হাফিজুর হ্যাঁ, রহমান বলছে গুড। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, কমেন্টস করতে হলে গ্রুপে জয়েন করতে হবে। আপনারা এটা একটু দেখেন, আপনারা গ্রুপে যা রিকোয়েস্ট পাঠান, আমরা এখনই এটা অ্যাকসেপ্ট করে নিতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে, আপুর কাছে একটু কোশ্চেন, আমাদের এই লাইভটা চলাকালীন সময় যদি আপনাকে কেউ অর্ডার করে, জি সেক্ষেত্রে আপনার কোনো ডিসকাউন্ট থাকবে কিনা? জি, অবশ্যই ডিসকাউন্ট থাকবে। এখন আচ্ছা, মানে তো আমাদের হচ্ছে উদ্যোক্তা জীবনটা আসলে কি, আমার কাছে মনে হয় যে মানুষ আসলে আমার কাছে কেন আসবে, যে যখন আমি তাকে একটা ভালো কিছু অফার করব। হ্যাঁ, আমি আমি কাজ করি, ধরেন আমার সাথে আরো ১০ জন কাজ করে, ১০ জনের মধ্যে আমি যদি তাকে তার মতো করে বেস্ট অফারটা দিতে পারি, তাহলেই কিন্তু সে আমার কাছে আসবে। তো আমি উদ্যোক্তা সেটা জীবনে অবশ্যই। সবসময় এই জিনিসটা সবসময় আমি মাথায় রাখার চেষ্টা করি, যে একজন আমাকে, যে কোনো একজন জাস্ট আমার কাছে প্রাইস জানতে চাচ্ছে, সেটাকেও আমি অনেক বেশি মূল্যায়ন করি। যে হ্যাঁ, প্রাইসটা অবশ্যই আমি ওইভাবে বলি, যে আপনি হয়তো এখন আমার কাছে, আমরা আমরা যখন স্টুডেন্ট ছিলাম, সেই কথাটা আমি চিন্তা করি যে অনেক কিছুর আমার আবার এই জিনিসটা অনেক বেশি, আমি সব জায়গায় যাইতাম এবং অনেক কিছু, মানে ধরেন আমার দরকার নাই, তাও আমি ওটা জানতাম যে এটার প্রাইস কত, এটা কোথায় পাওয়া যায়, এটা কবে অ্যাভেলেবেল হবে, আরো এই জিনিসগুলো আমি জানতাম। এবং ওই জিনিসগুলো এখন আমার কাজে হ্যাঁ, লাগতেছে, যে আমার অনেক সোর্স, আমি বিজনেসের ক্ষেত্রে অনেক সোর্স আমি ওই সময়কার যে সময়টা ইনভেস্ট করছি ওইটা থেকে আসতেছে। আমি কিন্তু ধরেন গাজীপুর থেকে, হ্যাঁ, আমার এই জিনিসগুলো অনেক ডিফিকাল্ট ছিল, আমার যে কালেকশন গুলা করি, আমি আমার কালেকশন গুলো আল্লাহর মধ্যে সবাই মোটামুটি পছন্দ করে, যে একটু ডিফারেন্ট টাইপের কালেকশন হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মানে আমি ওই জিনিসটাই চিন্তা করি, যে আসলে একটা মানুষ এখন যখন আমার কাছে একটা জিনিস দাম চাচ্ছে, সে হয়তো ভবিষ্যতে কোনো এক সময় এই জিনিসটা হয়তো তার লাগবে, অথবা সে অন্য যে কোনো জায়গা থেকে কিনতে পারে, তখন সে তো এই জিনিসটাই যাচাই করবে, যে তখন আমি এটা দেখছিলাম অত ছিল দাম, কম্পেয়ার করতে এখন পারবে। এবং কম্পেয়ার করতে পারে। আহ, আজকে সে যেমন অনেক কিছু হয় না যে স্টুডেন্ট লাইফে, জি, ঠিক আছে এই মুহূর্তে টাকা নাই, কিনতে পারছি না, বাট আমি হ্যাঁ, যখন কিছু নিজের আয় করতে পারবো বা কোনো রকম অ্যারেঞ্জ করতে পারবো, তখন আমি জিনিসটা কিনবো। এটা জি হয়ে থাকে স্বাভাবিক। এবং আপনি অবশ্যই যেটা বলছেন যে আপনার কালেকশন গুলো ডিফারেন্ট এবং ইউনিক,
যেটা আমরা কিন্তু কমেন্টস পেয়েছি, এবং আমাদের আরো কিছু কমেন্টস আছে, একটু পড়বার চেষ্টা করি। আচ্ছা। আচ্ছা, শেফ ফাতেমা ইসলাম ম্যারি, আচ্ছা উনি একজন জি। শেফ। আপনাদের অনুষ্ঠানে অনেক কিছু জানতে ও শিখতে পারলাম, ধন্যবাদ। সাথে থাকবার জন্য সত্যি আন্তরিকভাবে অভিনন্দন, এবং আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন। আমরা চাই আপনিও কোনো একদিন কোনো এক সময় আমাদের এই অনুষ্ঠানে আসবেন। এবং উনি যারা জাকির পারভেজ একটা লিখেছেন যে মসেস গ্রুপের সম্মানিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা নিয়মিত আমাদের অনুষ্ঠানটি দেখছেন। সত্যি আমরা অনুপ্রাণিত হই আপনাদের উপস্থিতিতে। অনুষ্ঠানটি আপনাদের নিজ নিজ ওয়ালে শেয়ার করে আজকের অতিথি উদ্যোক্তা হয়ে ওঠার ও বর্ণিল গল্প সকলের কাছে পৌঁছে দিবার, এটা উনি অনুরোধ করেছেন। সঙ্গে থাকুন। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা একটু বলতে চাচ্ছি সকলকেই, জি। আপু আমরা লাইভে চলে অনুষ্ঠানটি আপনাদের নিজ নিজ ওয়ালে শেয়ার করে আজকের অতিথি উদ্যোক্তা হয়ে ওঠার ও বর্ণিল গল্প সকলের কাছে পৌঁছে দিবার, এটা উনি অনুরোধ করেছেন। সঙ্গে থাকুন। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা একটু বলতে চাচ্ছি সকলকে, আপু একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলেন না? আমি কিছুক্ষণের জন্য অনলাইনের বাইরে চলে গিয়েছিলাম নেটওয়ার্কের প্রবলেমে। জি। হ্যাঁ, হ্যাঁ। তো আমি সকলকে একটু অনুরোধ করছি, যে সকল দর্শকরা দেখছেন, যার যার ওয়ালে যদি এটা শেয়ার করেন, আমরা তাহলে অনেকেই দেখতে পারি। এবং যে আপু আমাদেরকে আজকে বলছেন যে অনুষ্ঠানটার মাধ্যমে উনি অনেক কিছু জানতে পারছেন, ভবিষ্যতে তিনিও আমাদের এই অনুষ্ঠানের অতিথি হিসাবে আসতে পারেন, কারণ দেখলাম তার নামের আগে শেফ আছে। জি, জি। আমি ওনাকে সেক্ষেত্রে পার্সোনালি চিনি। আমি বলি উনি আমার বড় বোন। আচ্ছা, আচ্ছা। তো উনি অনেক 5 ধন্যবাদ স্টারের আপু। শেফ ছিলেন। উনিও উনার বেবিদের জন্যই এখন এই যে উদ্যোক্তা জীবন শুরু করেছে। বুঝছেন? যাক, আমরা চাইবো এরকম ছিল। আপনিও আমাদের এই অনুষ্ঠানে আসবেন কোনো একদিন। আপনিও আজকের এই অনুষ্ঠানের অতিথি হিসেবে থাকবেন সেই সময়। সেক্ষেত্রে আহ, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি অনেককেই বলতে চাচ্ছি, যারা এই উদ্যোক্তা জীবনটা শুরু করেছেন, তারা চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের পণ্য ভোক্তার দোরগোড়ায় পৌঁছে দেবার জন্য। আহ আমাদের মোসেস এবং আমাদের যেটা হচ্ছে সাঁকো বাজার আপনাদের সাথে থাকবে। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের প্রচার এবং প্রসারের কার্যক্রমটা আমরা করব। আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমার সাথে আমার ছোট্ট বেবিটা আছে, যে জি, এই মুহূর্তে একটা হেডফোন তার কানে। তো আসলে উদ্যোক্তার লাইফটা হচ্ছে এরকমই। আহ জি। বাড়ির সবকিছু করার পরে সকলকে তার নির্দিষ্ট সময় নির্দিষ্ট চাহিদা পূর্ণ করবার পর যে সময়টা থাকে, সেইটা নিয়ে কাজ করে যাওয়াটাকেই হচ্ছে উদ্যোক্তা লাইফ বলে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। ধন্যবাদ। আসলেই মানে মেয়েদের লাইফটাই এরকম। আমার কাছে মনে হয় যে ওরা সব কাজের পরে তারপরে তার সেলফ আইডেন্টিটি খুঁজবে। এরকম একটা হ্যাঁ, ব্যাপার। এবং একটা জিনিস হচ্ছে যে আপনি কোথাও ফাঁকি দিতে পারবেন না। যদি আপনি মনে করেন আপনার সন্তানের কাজে একটু ফাঁকি দিচ্ছেন, আপনার শ্বশুর শাশুড়ির কাজে ফাঁকি দিচ্ছেন, হাজবেন্ডের কাজে ফাঁকি দিচ্ছেন, কি ঘরের কাজে ফাঁকি দিচ্ছেন, এইটার অভিযোগ আপনাকে তখন কিন্তু নিতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, আপনাকে সেই জায়গাটা ফুলফিল করে আসতে হবে, দেন জি। আপনি আপনার কাজটা নিয়ে এগিয়ে যেতে পারবেন। এটাই হচ্ছে জীবন। আপু সেক্ষেত্রে আমি যেটা বলবো, যেহেতু আপনার বেবিটা মোটামুটি বড় হয়ে গিয়েছে, তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আপনি নেক্সট 5 ইয়ার্স কি দেখতে চাচ্ছেন, কোথায় দেখতে চাচ্ছেন নিজেকে? আমি অ্যাকচুয়ালি আমার উদ্যোক্তা জীবনটাকে সঙ্গী করেই আমি এই আমার ড্রেস সেকশনটা এটা রাখবো। পাশাপাশি আমার আরেকটা পরিকল্পনা আছে যে যেহেতু আমি চাইল্ডদের নিয়ে কাজ করি, শিশু বেসড আর্লি চাইল্ডহুডটা আমার মানে প্যাশন। জাস্ট যে ওদেরকে দেখা, ওদের মেন্টালিটিটা সেট হচ্ছে নাকি ঠিক মতো, তাদের মাইলস্টোনটা ফিল আপ হচ্ছে নাকি বয়স অনুসারে, এই জিনিসগুলা আমার কাছে খুব ভালো লাগে, মানে বুঝতে বুঝাতে। তো ওদেরকে নিয়েও আমার একটা প্ল্যান আছে ভবিষ্যতে, এটার সাথে অ্যাটাচ করে রোজরিন বাজেটের সাথে অ্যাটাচ করেই আমি ভবিষ্যতে শিশুদের নিয়েও একটু এক্সট্রাঅর্ডিনারি টাইপের কাজ করব, আচ্ছা, এই আর কি।
আচ্ছা, আজকে আপুর এই মিষ্টি হাসির কারণেই আমাদের এই অনুষ্ঠানটি বর্তমানে দেখেছে ৩৬২ জন এবং শেয়ার হয়েছে ১২১টি। আচ্ছা, ধন্যবাদ। সরি। শুধু আপুর এই হাসি দেখার জন্য কিন্তু এটা সম্ভব হয়েছে। এবং আমরা আপুর যে গল্পটা শুনলাম উদ্যোক্তা লাইভ, যেটা বলতে বাধা নেই, একজন ডক্টর, আই মিন সার্জন, ওনার হাজবেন্ড একজন ডক্টরের ওয়াইফ হিসেবে বাচ্চাদেরকে সময় দিয়ে সে যে তার এই উদ্যোক্তা জীবনটা চালিয়ে যাচ্ছেন বিগত ৪ বছরের বেশি সময় ধরে, এর জন্য আপু আপনাকে অবশ্যই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। একটু পরে দাঁড়াও। জি আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনিও কিন্তু সেভাবে মানে আমি যেভাবে কাজ করি আমার মতোই আপনার কাজ, এবং আপনার সাথে আজকে আমার অনেক কিছুই মিলে গেছে। সেজন্য তো আরো বেশি আমার মনে হয় অনুষ্ঠানের পরও আপনার সাথে আমার আরো বেশি যোগাযোগ থাকবে। আর অনেক ধন্যবাদ জানাই ফেরিওয়ালার গল্প কথা এবং সাকুবাজার আয়োজিত অবশ্যই অবশ্যই এটা আশা করি শুধু অনুষ্ঠানে না, অনুষ্ঠানের পরেও আপনাদের সাথে আমাদের যোগাযোগ থাকবে। জি, এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে সকল অতিথি আজ পর্যন্ত, আজকে হচ্ছে নবম পর্ব, তো আজ পর্যন্ত যে ৯ জন অতিথি আমার সাথে এসেছেন, আমি সত্যি আনন্দিত এবং ভাগ্যবান যে সকলের সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। যেমন আমার খুব ভালো মনে পড়ে, এমনও হয়েছে যে যিনি এসেছেন তার রেফারেন্সে আরো একজন এসেছেন এরকম, জি, এবং তাদের সাথে গল্প করতে করতে কখন যে সময়টা পার হয়ে গেছে আমি নিজেই টের পাইনি। তো আপু, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য, এবং ধন্যবাদ। আমি আবারও একটু আশা করি আরেকটু কোনোদিন আপনাদের সাথে পাবো। আমি আচ্ছা, আরেকটু সর্বশেষ আমি একটু 2টা বলতে চাচ্ছিলাম। কমেন্টস পড়ছি, জি। তারপর পরই আমরা আজকের মতো। আমি আমি আরো দুজনকে একটু থ্যাংকস না হ্যাঁ, জানালেই না। সেটা হচ্ছে জাকির ভাই যে পর্দার আড়ালে থেকে সব কাজ করতেছেন, এবং আমাকে যে হ্যালো। ইনভাইট করেছে এই হ্যাঁ, হ্যাঁ। প্রোগ্রামটাতে, যে ইনভাইট করেছে, যে রূপা, ওকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু ভয়ই পেয়েছিলাম ১ম এ যে আমি কিভাবে মানে হ্যাঁ, করব, বা আমার উদ্যোক্তা জীবন তো অনেক আচ্ছা, বড় আচ্ছা। কিছু না। তারপরে ও বলল যে, "না, তুমি তোমার মতো করেই উপস্থাপন করো। কোনো সমস্যা নাই।" মানে ও আমাকে সাহস দিয়েছে। এর জন্য অনেক ধন্যবাদ রূপাকে। এবং সেও আমাদের একজন অতিথি হিসাবে ছিল। জি, জি। আমি সেটাই হ্যাঁ, বলছিলাম যে আহ, যিনি আসেন তিনি হয়তো পরবর্তী অতিথিকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেন, জি। এবং আমরা চেষ্টা করি সকলের সাথে এই কমিউনিকেশনটা রাখবার। আচ্ছা, আরো কিছু কমেন্টস আছে, তারপরে আমরা আবার আপনার সাথে কথা বলে অনুষ্ঠান শেষ করব। আচ্ছা। ফারজানা সেলিনা, দোস্ত তুমি সত্যি অসাধারণ, আমাদের অনুপ্রেরণা, লাভ ইউ, অনেক সুন্দর লাগছে আপনার বান্ধবী। আপনাকে অনেক ধন্যবাদ সেলিনা আপু। শেফ আমার এই ফাতেমা উদ্যোগ ইসলাম জীবনে আমার মেরি, খুব ফ্রেন্ডরা সুন্দর কিন্তু কালেকশন, অনেক অনেক বেশি ধন্যবাদ। বড় ভূমিকা পালন সৈয়দা করছে। আকলিমা, জেনি জি। অনেক সুন্দর লাগছে। ইয়েস, জেনি আপু অনেক সুন্দর। ধন্যবাদ সবাইকে। কিন্তু হ্যাঁ, মানে আমার অবশ্যই। ফ্রেন্ডরা, পাশের আমার মানুষগুলো যদি সহযোগিতা হুম, না করে তাহলে আসলে সবাই আমাদেরকে মানে এগিয়ে যাওয়াটা ফ্রেন্ড, খুব আমার কষ্টের। ফ্যামিলি সবাই আমাকে মানে এই ব্যাপারে আমি এখন পর্যন্ত আসলে বাধার সম্মুখীন হই নাই। অনেক উদ্যোক্তা জীবনের কাহিনী পড়ি যে ওনাদের কাছের মানুষরা ওনাদেরকে সাপোর্ট করে না। হ্যাঁ, বাট হ্যাঁ, আমি এই জায়গাটা আসলেই অনেক বেশি আল্লাহর কাছে থ্যাঙ্কস জানাই যে আমার ফ্রেন্ড সার্কেলরা আমাকে মেইন মানে এটাতে মানে খুব বেশি সাপোর্ট ইনভেস্ট করেছে। করা, এটাই, সাপোর্ট যে করা এটাতে। পরিবার এবং বন্ধু বান্ধব যদি সাপোর্ট করে তাহলে কাজটা অনেক ইজি হয়, নইলে আসলে অনেক বাধা অতিক্রম করতে হয়। এটাতে আপনি অনেক লাকি আমার অনেক অবশ্যই। ফ্রেন্ড আছে অন্ধভাবে আমার কাছ থেকে ড্রেস নেয়। বলে যে, "তুমি যদি বলো এটা সুন্দর তাহলে এটা আসলেই সুন্দর। আমার আর দেখার প্রয়োজন নাই।" এরকম। তারপরে আমি ডিটেইলস বলি অনেক সময়, অনেক কিছুতে অনেক মানে আসলে আগে একটা ব্যাপার ছিল যে আমি কাপড় চেনার ক্ষেত্রে কাপড়ে যে কত পার্থক্য হয় এই জিনিসগুলো আমি আগে হ্যাঁ, অনেকটুকুই বুঝতাম না। মানে যখন যে একটা জিনিস ভালো লাগছে, সুন্দর লাগছে, শেষ। ওখানেই হ্যাঁ, শেষ। কিন্তু উদ্যোক্তা যখন জীবনটা যখন শুরু করি তখন আসলে আমি কাপড় নিয়ে যখন কাজ করি তখন মনে হয় যে কাপড় কেন দামটা বেশি হয়, কেন কম হয়, এই কাপড়ের যে ডিফারেন্স গুলা, এই জিনিসগুলো আমি এখন খুব ভালো বুঝি আর কি। আগে অত ভালো কথা বললেও খুব সমস্যা নেই। আমাদের সাথে ও আজকে আমার অতিথি। তোমার নাম কি বাবু? হ্যাঁ, আজকে সেই অতিথি। তোমার নাম কি বাবা বলো?
জিজ্ঞেস করছে কি নাম? হ্যাঁ, বলো কি নাম তোমার? আপনি আরেকবার জিজ্ঞেস করেন আপু। তোমার নাম কি বাবু? বলো। বলতেই পারলো না। আচ্ছা, এবার হাসি সেলিনা আপু মানে লিখছে শেয়ার ডান। আসলে অনেক ভালো লাগছে অনুষ্ঠানটা। আচ্ছা, এম এইচ গাজী বলছে সত্যি খুব ভালো লাগছে। মোসেস এবং সাকো বাজার সবসময় ভালো কিছু করবে ইনশাল্লাহ। নতুন করে অনেক কিছু শিখতে পারছি অনুষ্ঠানটা দেখে। আপনারা যদি সত্যি আহ কিছু শিখে থাকেন, এটা আমাদের জন্য অনেক বড় একটি বিষয়, এবং আমরা আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা আমাদের পাশে আছেন। এবং মেরি আপু বলছে আমি অলরেডি আমার পেজে শেয়ার করে দিয়েছি এবং অনেকগুলো গ্রুপে শেয়ার করে দিয়েছি। নারী উদ্যোক্তারাও এগিয়ে যাও, পাশে আছি সবসময়। ইনশাল্লাহ আমিও আসবো একদিন অনুষ্ঠানে। দিদি ধন্যবাদ, অবশ্যই আশায় থাকলাম। আসাদ জামান বলছে বেস্ট উইশেস। এম এস গাজী বলছে সত্যি আপুর হাসি অনেক সুন্দর, আল্লাহ আপুকে আরো প্রতিষ্ঠিত করুক। জেনির মিষ্টি হাসির ধন্যবাদ। সাথে তার ড্রেসের কালেকশন খুব মিষ্টি, দুজনকেই খুব ভালো লাগছে। আসলেই হাসি অনেক সুন্দর। উই আর উই আর সুপার মম। আচ্ছা, লিপা আপু বলছে ইয়েস। সাদি বলছে শুভকামনা রইলো অনু আন্টি। সাদি তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আমিও আমার দাঁড়াও ফ্রেন্ড দাঁড়াও। সার্কেল সবাইকে, লিপা, সুমি, মেরি আপু, হিবা, সবাইকে খুবই ধন্যবাদ জানাচ্ছি। আকলিমা, আচ্ছা, সবাইকে খুবই ধন্যবাদ জানাচ্ছি যে আমার সাথে থেকে আমার অনুষ্ঠানটা দেখার জন্য। এবং আহ অনুসূয়া আপুর উপস্থাপনা আসলে এত বেশি সাবলীল যে আমি খুবই দ্রুত ইজি হয়ে গেছি আপনার সাথে। আমার সাথে সাথে আমার ছেলেও ইজি হয়ে গেছে অতিমাত্রায়। তো ঠিক আছে দর্শক মন্ডলী, আপনাদের অনেকটা সময় শীতের এই রাতে, যশোরে এখনো অনেক শীত আছে, হয়তো ঢাকাতে নাই, কারণ একটু আগে জাকির পারভেজ আমাদেরকে বলেছে সে ফ্যান চালাচ্ছিল। তো আপনারা হয়তো উষ্ণ গরম উষ্ণ ঠান্ডায় আমাদের অনুষ্ঠানটা দেখছেন অনেকেই। সকলে যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য সকলে দোয়া আশীর্বাদ এগুলো করবেন, প্রার্থনা থাকবে সকলের সুস্থতার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। নমস্কার ধন্যবাদ আপু, সবাইকে। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। শুভরাত্রি।